কিন্তু কিছুদিনের মধ্যে হয়তোবা স্টেট ডিপার্টমেন্টে হয়তোবা আমার প্রশ্নের উত্তরই আপনি শুনতে পাবেন যে এটা তারা হয়তোবা ইনক্লুসিভ হয়েছে বলে বিশ্বাস করেন না, এবং সেটা রিমার্ক করি। কারণ ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি, বিরোধী দলের উনি হয় স্পিকার ছিলেন না হয় হুইপ ছিলেন, তিনি এটাকে বলেছেন সো কল্ড ইলেকশন ইন বাংলাদেশ। সো আমি ওনাকে শব্দটা ব্যবহার করছি, এই সো কল্ড নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করতে পারে না। ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবে যে কথা বলে শেষ করেছেন, এবং পরবর্তী দিন তিনি কংগ্রেসের একটি কংগ্রেশনাল ব্রিফিং এ যে কথা বলেছেন, সেটা দিয়ে আমি বলি যে বাংলাদেশটাকে আসলে এই 18 মাস ধরে দখল করে রেখেছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী, এবং সেই সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন তথাকথিত বলি ডক্টর, কারণ ডক্টরেট হলে এটা করা সম্ভব নয় ওনার দ্বারা, তথাকথিত এই ডক্টর ইউনূস, এবং সার্বিকভাবে রাজনৈতিক শক্তি হিসাবে উনি উচ্চারণ করে বলেছেন যে একটি টেররিস্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামী, এবং তার সাথে যারা হেল্প করেছে সেটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী। অর্থ এসেছে, উনি নাম দিয়ে বলেছেন পাকিস্তান থেকে এবং তুরস্ক থেকে, উনি এইভাবে বলেছেন। সেই একটি দেশকে যখন আসলেই আপনার অবস্থাটাও আমি জানতাম, আমার অবস্থাটাও আপনি জানতেন, সেই অবস্থা থেকে উত্তরণের বাংলাদেশের মানুষ আসলে এমন কালো অন্ধকারে প্রতিদিন প্রতি জায়গায় জেলে হত্যা, বাড়িতে হত্যা, পানিতে হত্যা, সমস্ত জায়গায় লাশ। বাংলাদেশের এমন কোন ব্যক্তি, সজ্জন ব্যক্তি নেই যারা অপমানিত বোধ করেননি, যাদেরকে আঘাত করা হয়নি, এবং মুক্তিযোদ্ধা মানেই দেশদ্রোহী অবস্থায় পড়েছিল। মুক্তিযোদ্ধাদেরকে তথাকথিত মবের মাধ্যমে সেখানে অত্যাচার করা হচ্ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ তারা চেষ্টা করেছিল যে কোনো উপায়ে এই মনস্টারের হাত থেকে যাতে আমরা রক্ষা পাই, যার ফলশ্রুতিতে যে নির্বাচন তথাকথিত, আমি তথাকথিত শব্দটা ইংলিশে ব্যবহার করি কারণ ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি, বিরোধী দলের উনি হয় স্পিকার ছিলেন না হয় হুইপ ছিলেন, তিনি এটাকে বলেছেন সো কল্ড ইলেকশন ইন বাংলাদেশ। সো আমি ওনাকে শব্দটা ব্যবহার করছি, এই সো কল্ড নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর যে দীর্ঘকালীন শান্তির সময় কাটিয়েছে বাংলার মানুষ, সেটা হলো বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সময়। সেই শেখ হাসিনা যদি ডাক দিতেন যে নির্বাচন বানচাল করতে হবে, বয়কট নয়, নির্বাচনকে প্রতিহত করতে হবে, তাহলে বাংলাদেশে রক্ত ঝরতো, বাংলাদেশে এই সেন্টারগুলোতে আক্রমণ হতো। কিন্তু উনি যেহেতু গণতান্ত্রিক, উনি 5ই অগাস্টেও মানুষ মারতে অর্ডার করেননি, এবং সেই জন্য উনি এই নির্বাচনকে প্রতিহতর ঘোষণা না দিয়ে বলেছেন আপনারা নিরাপদে থাকবেন, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, শান্তিপূর্ণভাবে নির্বাচনকে আপনারা বাতিল বলে উনি করেছেন যাতে তারা অংশগ্রহণ না করে। কিন্তু উনি সেটাও বলেছেন যে যদি আপনাদের নির্বাচনে নিরাপত্তার জন্য বা সরকারের বর্তমান যে সরকার ছিল সেই সরকারের প্রেসারে বা অন্য কোনো কারণে আপনাকে যদি নির্বাচন কেন্দ্রে যেতেই হয়, তাহলে ব্যালট এমন ভাবে ভোট দেবেন যাতে বাতিল হয়ে যায়, আর অবশ্যই না ভোট দেবেন। বাংলার জনগণ কিন্তু তাই শুনেছে। আমাদের কাছে যে পরিসংখ্যান, সেটার সর্বোচ্চ সংখ্যক গড় হলো 25% ভোট কাস্ট হয়েছে বাংলাদেশে। 25% ভোট কাস্টের ইয়াটাকে আমি একটু ভাগ করে দিতে চাই। সেটা দেখুন যে আমরা যদি ধরে নেই 29% ভোটার আছে, ধরে নিলাম দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল এই বিএনপির, তাহলে সেখানে 29% মানুষ তো আসে নাই ভোট দিতে। তারপরে ধরে নিলাম 5% মানুষ রয়েছে জামাতের পক্ষে, তাহলে আরো 5, তাহলে 34% হওয়ার কথা, সেটাও তো আসে নাই। তারপরে কিছু মানুষ এই জামাতকে ঠেকানোর জন্য গিয়ে ভোট দিয়েছে, তারা হয়তো বা ফ্লোটিং ভোটার, তাহলে সেখানে যদি আরো 5 থেকে 10% ধরি, তাহলে তো ভোটের সংখ্যা কোথায়? সেটা হয়নি। 25% মানুষ ভোট দেওয়ার অর্থ হলো বাংলাদেশের আপামর জনতা এই ভোটকে তারা বর্জন করেছে শেখ হাসিনার ডাকে নিরাপদে এবং অহিংসভাবে। এটা গণতান্ত্রিক। কিন্তু যেই ঘটনাটা ঘটলো
সেটা হলো যে এই নির্বাচনের মাধ্যমেও তারা দেখানো হলো যে বিরাট একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সেখানে তারা দেখিয়েছে যে এটার মধ্যে জয়ীরা অনেক বেশি ভোট পেয়েছে, যেটা আসলে সত্য নয়। সাজ্জাদ হোসেন সবুজ ভাই ইতিমধ্যে আমাদের ভয়েসের এক্সিকিউটিভ এডিটরও তিনি ইতিমধ্যে এটা ব্যাখ্যা করে গিয়েছেন কেন বাংলার মানুষ এটাকে গ্রহণ করবে না। কিন্তু একটা স্থিতিশীল পরিস্থিতি, যে মনস্টারের হাত থেকে এই মুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি হয়েছে আমি বলছি না, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি যেটা বলছি যে এই মনস্টারের কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ যে নিস্তার চাচ্ছিল, তার ফলশ্রুতিতে তারেক জিয়ার নেতৃত্বে এই তথাকথিত সকল নির্বাচনে উনি ক্ষমতায় এসেছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 45% বা 40% বা 35% যে ভোটের ব্যাংক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা শুধু ভারতীয় উপমহাদেশে নয়, আমাদের এশিয়াতে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তাকে বাইরে রেখে বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী সরকার টিকবে না, সেটাই সবাই মনে করে। কিন্তু যেহেতু রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন বুঝে, গণতন্ত্র বুঝে, গণতান্ত্রিক আকুতি বুঝে, মানুষের মন বুঝে, সেই জন্য এখনো এই নির্বাচনের পরেও দেখুন তারা কোনো সহিংসতার পথে আন্দোলনে ডাক দিচ্ছে না যে এখনই নির্বাচন চাই। কিন্তু আসলে আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, যেখানে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির দিয়েই আমি শেষ করব। আন্তর্জাতিক ভাবে যদিও আমাদেরকে বহুভাবে দেখানো হয়েছে যে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে, কংগ্রেচুলেশন, এবং এমনকি একদলীয় সরকার ব্যবস্থা আসলেও কংগ্রেচুলেশন জানায়, কারণ সেটা হলো রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের যে সম্পর্ক সেটা রাখার জন্য, কারণ তাদের ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক। কিন্তু কিছুদিনের মধ্যে হয়তোবা স্টেট ডিপার্টমেন্টে হয়তোবা আমার প্রশ্নের উত্তরই আপনি শুনতে পাবেন যে এটা তারা হয়তোবা ইনক্লুসিভ হয়েছে বলে বিশ্বাস করেন না, এবং সেটা রিমার্ক। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা ও আইনের শাসন নিয়ে যে প্রশ্ন উঠেছে জাহাঙ্গীর ভাই, তার সমাধান কোনো প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর সেটা সমাধানে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো অগ্রাধিকার পাওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? দস্তগীর জাহাঙ্গীর। অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আজকের আলোচনা। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন হয়ে গেল, যেটাকে আমরাও বলছি, পৃথিবীর সকলেই বলছে সকল নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা অথবা সঠিক করা, সেই সকল করতে গেলে প্রথমেই যে সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানগুলোতে আসতে হবে গণতান্ত্রিক চর্চা। তার অর্থ হলো নির্বাচন হতে হবে গণতান্ত্রিক, যে মানুষটা সেখানে বসবে সে হতে হবে গণতান্ত্রিক মনা, তাকে এক পেশে হলে চলবে না। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এবং বিশ্বে গত 5ই অগাস্টের পর থেকে, আমি জুলাই মাস থেকে বলবো, 24-এ জুলাই মাসে আমরা বুঝতে পারছিলাম, আমি বিশ্বাস করি এখানে উপস্থিত 4 জনের সাথেই আমরা জানি যে 4 জনই আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা আসলে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে না, যেটা নেই, এটা পরিকল্পিত একটা। কিন্তু 5ই অগাস্টের পর থেকে যখন গলা টিপে ধরা হলো যে কোনো কথা বলা যাচ্ছে না, যে কোনো মানুষকে হত্যা করতে পারে ট্যাগ দিয়ে যে সে আওয়ামী লীগ, মব তৈরি করে তাদেরকে মারে, এবং ভিকটিম যদি তা প্রতিহত করতে যায় আবার ভিকটিমকে তারা গ্রেফতার করে। এই যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হলো, এটা মূলত চালালো কে? মূলত হলো জামায়াতে ইসলামী ছিল। পূর্ণভাবে তারা বাংলাদেশের 71-এর পরে তারা আলটিমেটলি গত 18 মাস তারা ক্ষমতা প্রয়োগ করেছে বাংলাদেশে। এখনো পর্যন্ত তাদের নিয়োগকৃত ব্যুরোক্রেটরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। যেটা পরিকল্পনাটা ছিল একদম মেটিকুলাসলি ডিজাইনের, লাস্ট থেকে তৃতীয়। সেটা কি? যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে যেভাবে কাঁটাবন বা ঢাকার কোনো জায়গা থেকে ব্যালট যেভাবে তারা নিয়ে গিয়েছে, তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেখানে ছাত্রদলকে একদম বের করে দিয়ে তারা নির্বাচিত। বাংলাদেশের নির্বাচনেও
বিএনপি নামক এই সংস্থাকে, এই রাজনৈতিক দলের উপর চাঁদাবাজি সমস্ত কিছু এবং বাংলাদেশে যত ধরনের মব হচ্ছে, হত্যা হচ্ছে, কিলিং হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সমস্ত কিছুতে জামাত নেই, বিএনপি আছে, সেইটা দিয়ে ইলেকশনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 200 সিট জামাত পাবে এবং বিএনপি সেখানে বিরোধী দলে বসবে। এটাই ছিল ডিজাইন। কিন্তু এটা আমি কেন তুললাম আপনার প্রশ্ন অ্যাভয়েড করে আমি এই জিনিসটাতে আনলাম, এটার একটা কারণ রয়েছে। আমি দীপান্বিতা মার্টিনের নাম নিব, আমি আমাদের টিমের আরো অনেকের নাম নিলে অনেক সময় যাবে, সেই ইয়েগুলো আসবে। দ্য ভয়েস প্রথম থেকে এই ভয়েসটা তুলে যে না, বাংলাদেশ 71-এর, এবং সেটা প্রথম দিন থেকেই দীপান্বিতা মার্টিন জড়িত এবং আজকেও জড়িত। এবং সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যারা এই ভয়েসটা তুলে যে 71-কে মুছে দিতে যারা চায় তাদেরকে প্রতিহত করুন, তার মাঝে রয়েছেন শায়লা আহমেদ লোপা। তিনি টরন্টো থেকে জুলাই মাসেই শুরু করেননি, অগাস্ট মাসেই শুরু করেন, উনি অনেক আগেই শুরু করেছেন, ওনার সারা জীবনই কাটছে এইভাবে। কিন্তু বাস্তবতাটা হলো 5ই অগাস্টের পর এখনো পর্যন্ত একদিনের জন্য এই মানুষটাকে আমি জানি যে উনি রেস্ট নেননি, যে এই জামাতকে প্রতিহত করতে হবে। তার সাথে রয়েছেন সাজ্জাদ হোসেন সবুজ, উনি আমার সাথে কাটান দিন রাত 24 ঘন্টা, এবং আমরা ডিজাইন করি, কথা বলি, কাকে নক করতে হবে, কি করতে হবে, পৃথিবীর কোন জায়গায় কাকে নক করলে সে অনলাইনে গিয়ে বাংলাদেশের মানুষকে বুঝানো যে আপনারা আর যাই করেন জামাতের হাতে ক্ষমতাটা তুলে দিয়েন না। এইভাবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমাদের যে আমাদের যে কাজ, 18 মাসের যে কাজ, তা আমি মনে করি ভোট তথাকথিত ভোট ইনস্টিটিউট গুলো আমরা গণতান্ত্রিক করব, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমরা বিশ্বাস করি আমাদের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ একটা ব্রিজ তৈরি করছে আমেরিকান সরকারের ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সাথে। আমরা এই অবস্থানটা তুলে ধরতে চাই, আমরা সেমিনার করতে চাই, আমরা ব্রিফ করতে চাই, আমরা মাইকেল রুবিনের মতন আরো মানুষকে নিয়ে আসতে চাই যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকে শিখতে চাই, জানতে চাই যে কি করে বাংলাদেশের ইনস্টিটিউট গুলো যাতে গণতান্ত্রিক থাকে সেটা আমেরিকা কিভাবে সহযোগিতা করতে পারে। একটি কথা আমি সরাসরি আজকে যে ক্যাম্পেইনটা আমরা শুরু করেছি, সেই ক্যাম্পেইনের একটা মৌলিক ভাষা আছে, সেই ভাষার একটা অনুভাষা আছে, সেই অনুভাষাটা বাংলায় একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা আমি বলে দিই যে পানিতে বসবাস করে কুমিরের সাথে ঝগড়া করে বাঁচা যায় না। অতএব এই বিশ্ব ব্যবস্থায় বর্তমানে এমন কিছু বিশ্ব রাজনৈতিক শক্তি রয়েছে, যেমন আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উদাহরণ দিতে পারি। উনাকে এনে আমাদের এই সাজ্জাদ হোসেন সবুজ ভাই যে শহরে থাকেন, উনার শহরে একটা জেলে রাখা হয়েছে। পৃথিবীর কেউ কি কিছু মনে করছে, বাধা দিচ্ছে, কথা বলছে, মিছিল হলো? কিছুই হয়নি। অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা একটা ব্রিজ তৈরি করছি বাংলাদেশে 71-এর শক্তি, এবং সেটা যে কোনো, আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা 71-কে সাপোর্ট করছি, আমরা 72-এর সংবিধানকে সাপোর্ট করছি, আমরা জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং আমাদের বিদ্রোহ কবি এবং ওনার পাশে জঞ্জাল সরানো, সমস্ত কাজই আমাদের করতে হবে। অতএব এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে ইনস্টিটিউট সহ বাংলাদেশকে গণতন্ত্রের পথে উন্নয়নে, সেটাতে যদি সুবিধা পায় আওয়ামী লীগ, আমাদের কোনো কিছু করার নেই। সেটা যদি সুবিধা পায় বা বর্তমান যারা সকল নির্বাচনে নির্বাচিত হয়েছেন তারা যদি গণতন্ত্র মনা হন, তারা যদি প্রদর্শন করতে পারেন যে বঙ্গবন্ধুকে তারা শ্রদ্ধা করছেন, 32 নম্বরকে তারা সিকিউরিটি দিচ্ছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের তার রাজনীতি করার অধিকার আছে, সেটা তারা সমুন্নত রাখবেন। এবং এই রাজাকার যারা বাংলাদেশের বিরোধী শক্তি এবং যাদের রাজনৈতিক ম্যানিফেস্টো আমাদের সংবিধান বিরোধী, তাদেরকে চিরতরে নির্মূল করবেন, তাহলে অবশ্যই তারাও আমাদের কাজে যে ফল আসবে সেটা তারা পাবেন। অতএব আপনার কথার মৌলিক প্রশ্নের উত্তরে বলছি, ইনস্টিটিউট গুলো অবশ্যই গণতান্ত্রিক হবে, প্রথম আমাকে গণতন্ত্র বুঝতে হবে। ধন্যবাদ। দস্তগীর জাহাঙ্গীর ভাই।